সালটা 1592। মুঘল সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে আকবর দায়িত্ব দিলেন অম্বরের মানসিংকে। মানসিং আবার তার বিশ্বস্ত সেনাপতি সর্বেশ্বর সিংকে পাঠালেন পূর্ব ভারতে মুঘল সাম্রাজ্যের বিস্তারের জন্য। পূর্ব ভারতের জঙ্গল খান ছিল সর্বেশ্বর সিংয়ের লক্ষ্য। জঙ্গল খানতে তখন মল্ল রাজাদের সাম্রাজ্য। যুদ্ধ চলল, জয়ী হলেন সর্বেশ্বর সিং। সর্বেশ্বর সিংয়ের দৌলতে তখনকার যে জঙ্গল খান, সেই জঙ্গল খান্দে মুঘল সাম্রাজ্য বিস্তৃত হলো। আইনি আকবরীতেও একটা সময় উল্লেখ মেলে ঝাড়িখান্দের। তখনকার জঙ্গল খান্দ কিংবা ঝাড়িখান্দ আজকের শালপিয়ালের অরণ্যে মোড়া ঝাড়গ্রাম। আমি পারাদীপ এই মুহূর্তে নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে। ঝাড়গ্রামের মানুষ, ঝাড়গ্রামের ভোটাররা তারা আমার সঙ্গে রয়েছেন। গত 5 বছরে তারা কি চেয়েছেন, কতটা পেয়েছেন, আগামী 5 বছর 2026-এর বিধানসভা নির্বাচনে কোন মাপকাঠির ভিত্তিতে তারা তাদের জনপ্রতিনিধি, তাদের বিধায়ক নির্বাচন করবেন, সরাসরি শুনে নেব ঝাড়গ্রামের যারা সাধারণ মানুষ, যারা ভোটার, তাদের কাছ থেকে। যারা প্রকৃতপক্ষে এসআইআর এর মধ্যে পড়েছে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে বহু নাম বাদ গেছে। এসআইআর নিয়ে আমার তেমন কোনো তীব্র বিরোধিতার কোনো জায়গায় আমি নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আইনগুলো, যে দফাগুলো আপনারা দিলেন, সেই দফাগুলো মেনে নেওয়া সত্ত্বেও কেন আজকে পাবলিককে ট্রাইব্যুনালে যেতে হবে? আমাদের ভারতবর্ষ কি ধর্মশালা নাকি? এখানে প্রকৃত ভারতীয় নাগরিককে খুঁজে বের করানো রাষ্ট্রের একটা দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। সেটাই ভারত সরকার করছে। কেমন আছে ঝাড়গ্রাম? ঝাড়গ্রামের অবস্থা খুবই খারাপ। সাধারণ মানুষ আজকে দুর্দশাগ্রস্ত। ঝাড়গ্রামের মানুষ যদি ভালো থাকতো তাহলে কি জনজাতিদের এইভাবে আন্দোলন হতো? উন্নয়ন বলতে কিছুই হয়নি। আমরা স্বচ্ছ এডুকেশন চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম সুনির্দিষ্ট শিল্পের একটা স্থান, আমরা চেয়েছিলাম যাতে ঝাড়গ্রামের যুবকরা না পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের ভিন রাজ্যে যায়, কিন্তু আজকে পুরোপুরি ব্যর্থ। ঝাড়গ্রাম সত্যি কি ভালো নেই? এই যে বলা হয় যে উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলা, উন্নয়নের জোয়ারে ভাসছে ঝাড়গ্রাম, জঙ্গলমহল। ঝাড়গ্রামে যখন মমতা ব্যানার্জি প্রথম 2011 সালে এখানে জনসভা করতে আসেন, উনি বলেছিলেন ঝাড়গ্রামের স্বাস্থ্য, ঝাড়গ্রামের জল, ঝাড়গ্রামের শিক্ষা আমি ফিরিয়ে দেব। উনি কিন্তু ঝাড়গ্রামের স্বাস্থ্য ফিরিয়ে দিয়েছেন, এখানে মেডিকেল কলেজ করেছেন, এবং ঝাড়গ্রামে আপনারা ইতিমধ্যেই দেখেছেন সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি চালু হয়েছে, এবং ঝাড়গ্রামের ছেলেদের এখন আর কলকাতা ইউনিভার্সিটি যেতে হয় না পড়াশোনা করতে, ঝাড়গ্রামে বসেই পড়াশোনা করছে। এই মুহূর্তে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সবথেকে বড় যেটা চর্চিত ইস্যু এসআইআর নিয়ে আপনাদের অভিজ্ঞতা কি? আমরা দেখেছি বহু সাধারণ মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, সেটা একটা বড় দিক। এবং তার পাশাপাশি যারা প্রকৃতপক্ষে এসআইআর এর মধ্যে পড়েছে আর তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে বহু নাম বাদ গেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রকৃতভাবে যদি তদন্ত করে তাদেরকে যদি বাদ দেওয়া হতো, এটাই সঠিক সিদ্ধান্ত হতো। পশ্চিমবঙ্গ বাদ দিয়ে তো 12টা রাজ্য হচ্ছে, সেখানে তো কোনো সমস্যা হয়নি। আমাদের ভারতবর্ষ কি ধর্মশালা নাকি? এখানে প্রকৃত ভারতীয় নাগরিককে খুঁজে বের করানো রাষ্ট্রের একটা কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। সেটাই ভারত সরকার করছে। এসআইআর নিয়ে আমার তেমন কোনো তীব্র বিরোধিতার কোনো জায়গায় আমি নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আইনগুলো, যে দফাগুলো আপনারা দিলেন, সেই দফাগুলো মেনে নেওয়া সত্ত্বেও কেন আজকে পাবলিককে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে, কেন ট্রাইব্যুনালে যেতে হবে? 2002 সালে নাম থাকলে আপনার হয়ে যাবে, আপনার বাবার নাম থাকলে হয়ে যাবে। আমার নাম সত্যনারায়ণ বালা। তো এক্ষেত্রে না সত্য এবং নারায়ণের মধ্যে একটা গ্যাপ আছে কি নেই, সেইটার উপরে নির্ভর করে আপনি আমার নামটা কেটে দিচ্ছেন। এই জায়গাটাই, এইখানে আপত্তিটা। শুধুমাত্র এসআইআর নয়, এর পাশাপাশি এবার রাজ্য রাজনীতিতে বা 2026-এর নির্বাচনের প্রাক্কালে নতুন এক ট্রেন্ড এই বাংলায় দেখা যাচ্ছে, ধর্মের নিরিখে রাজনীতি। মন্দির মসজিদ ইস্যুতে ভোট চাওয়া। ধর্মের বিষয়টা আস্থার। আমাদের বেঁচে থাকতে গেলে জীবন জীবিকার স্বার্থে আমাদের সরকারের যে বিষয়গুলো থাকা, আমাদেরকে ভালো রাখার জন্য নীতি প্রণয়ন, আমাদেরকে ভালো রাখার জন্য ব্যবস্থা, এই মূল রাজনীতি থেকে মানুষের দাবিকে হাঁটিয়ে দেওয়ার জন্য এটার প্রবেশ। কারণ এটা আস্থার বিষয় ছিল, রাজনীতির বিষয় ছিল না। গরিব মানুষের কথা যখন এই দুই দল তৃণমূল এবং বিজেপি বলতে পারে না, তখন তারা ধর্ম নিয়ে রাজনীতি করে। আমাদের কাছে ধর্ম হচ্ছে মানুষকে ভালো রাখা, ভারতবর্ষের মানুষের সুরক্ষা দেওয়াই ধর্ম।
ভারতবর্ষের মানুষের সঠিক শিক্ষা, সেটাই ধর্ম। ভারতকে বিশ্বগুরু করা, ভারতের সম্মান বিশ্বের দরবারে উন্নত করা, সেটাই আমরা ধর্ম বলে মনে করি। আমরা ধর্ম আলাদাভাবে দেখি না। এই মুহূর্তে যারা চর্চায় রয়েছে রাজ্য সরকার, তারা গত 5 বছরে 2021-এর নির্বাচনের আগে থেকেই বিভিন্ন রকম সরকারি প্রকল্পের ঘোষণা করেছে। তার মধ্যে স্বাস্থ্যসাথী রয়েছে, তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার রয়েছে, তার মধ্যে যুবসাথী রয়েছে, তার মধ্যে দুয়ারে সরকার রয়েছে। কিন্তু এই মুহূর্তে 2026-এর নির্বাচনের প্রাক্কালে সবথেকে যেটা চর্চিত ইস্যু বা চর্চিত বিষয় বা চর্চিত প্রকল্প, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে দেওয়া, যুবসাথী ইন্ট্রোডাকশন। ঝাড়গ্রামের মানুষ কি বলছেন? ভোটের চমক নাকি সত্যি এর সুফল মেলে? গরিব মানুষের আর্থিক মাননের জন্য যদি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয়, সেটা ডাইরেক্টলি প্রিন্সিপাল স্টেট পলিসির মাধ্যমে সেটা দিতে পারে। কিন্তু সেই শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টই আপনার পলিসি হতে পারে না। এবং এমনও আছে এই প্রকল্পের মধ্যে যাদের প্রয়োজন নেই, তারাও কিন্তু এই প্রকল্পে সামিল। যে 22টা স্টেটে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে বা কেন্দ্রীয় সরকার রয়েছে, সেই 22টা স্টেটের দিকে দেখুন, ওখানে মহিলাদের 3000 টাকা করে মাসিক বরাদ্দ এবং তার সঙ্গে তাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে। এই জিনিসটা পশ্চিমবাংলায় দরকার। আর বেকারদের যেটা সমস্যা, যে 1500 টাকা যুবক ভাতা আপনি যেটা বলছিলেন, এটা এখন বেকারদেরকে আরও নিম্নমানে নিয়ে চলে যাওয়া হচ্ছে। যখন পশ্চিমবঙ্গে প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘোষণা করা হয়, তখন এখানে বিরোধী দলের তরফ থেকে শুনেছি ভিক্ষার রাজনীতি শুরু করেছেন। কিন্তু আমরা দেখতে পেলাম কয়েকটি রাজ্যের নির্বাচনের সময় সেই দল সেই ভিক্ষার রাজনীতির দিকে এগিয়ে গিয়ে ঘোষণা করলো। এবং ইতিমধ্যে দিল্লির নির্বাচনে 2500 টাকা ঘোষণা করেছিল, এখনও পর্যন্ত 1 পয়সাও পেমেন্ট করেনি। কিন্তু এখানেও শুনছি বিরোধী দলরা এখন বলছে আমি ক্ষমতা এলে 6ই জুন 3000 টাকা চালু করে দেব। অথচ সেই ভদ্রলোক এই 21 সালে বলেছিল ভিক্ষায় আমরা বিশ্বাস করি না, ভিক্ষা আমরা দেব না। ঝাড়গ্রামের একটা বড় সমস্যা হচ্ছে এখানে হাতির সমস্যা। টেলিফোন করিডোরের যদি সঠিক বাস্তবায়ন করা যায়, তাহলে কিন্তু এটা সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু রাজ্য সরকারের সেদিকে কোনো হেলদোল নেই। যেভাবে কেন্দ্রীয় সরকার হাতির প্রকল্পের জন্য ময়ূরঝর্ণা প্রকল্প বেলপাহাড়িতে করেছিল, সেই তার যে টাকা রাজ্যে আসছে, সেই টাকা লুট করছে রাজ্যের সরকার। যদি সেই টাকা সঠিকভাবে ব্যবহার হতো, তাহলে হাতির এই সমস্যা জঙ্গলমহলে থাকতো না, ঝাড়গ্রামের মানুষ দিনের পর দিন হাতির দ্বারা আক্রান্ত হতো না। এখানে দেখা যাচ্ছে যে হাতির ক্রস বর্ডার মুভমেন্ট হচ্ছে। উড়িষ্যার থেকে হাতি বাংলাতে আসছে, ঝাড়খণ্ড থেকে হাতি বাংলাতে আসছে। তার দায় কি রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার? যদি ক্রস বর্ডার মুভমেন্ট হচ্ছে, তার দায় অতি অবশ্যই কেন্দ্রীয় সরকার। এই ঝাড়গ্রামে বড় সংখ্যক রয়েছেন যারা আদিবাসী বা তফসিলি ভোটার। তারা কি চাইছেন? গত 15 বছরে তাদের কতটা উন্নয়ন হয়েছে? কোনো জনজাতি গোষ্ঠী বা পিছিয়ে পড়া গোষ্ঠীর যদি আপনি উন্নয়নের কথা বলেন, তাহলে তার শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন দরকার। যেমন ধরুন পশ্চিমবঙ্গ ঝুমুর একাডেমি দীর্ঘদিনের দাবি, এখনও হয়নি। সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা হচ্ছে, কিন্তু অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার নেই। কুড়মালি ভাষা স্কুলের কথা বলা হয়েছে, কিন্তু এখনও স্কুল নির্মাণ হয়নি। এখানে আদিবাসীদের এডুকেশনের জন্য কোনোরূপ কোনো ব্যবস্থাপনা নেই। এখানে আদিবাসীদের হোস্টেলগুলো বন্ধ হয়ে পড়ে আছে, এখানে আদিবাসী স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে আছে। এখানে আদিবাসী তফসিলিদের জন্য অনেক প্রজেক্ট নতুন করে নেওয়া হয়েছে এবং সেগুলো ইমপ্লিমেন্ট শুরু হয়েছে। আদিবাসীদের সম্পত্তি এখানে সুরক্ষিত করা হয়েছে, তাদের জমি যাতে কেউ নিয়ে নিতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে। কাজেই তারা এখানে 100% সুরক্ষিত। এখন ঝাড়গ্রামের মানুষ এবারের নির্বাচনে তারা কোন ইস্যুতে ভোট দেবেন? কি ইস্যুতে ভোট দেবেন এবার? দুর্নীতি আর কি। যে উন্নয়নের পথে থাকবে, যে প্রকৃতির জনসাধারণের কথা তুলবে, তাকে আমি ভোটটা দেবো, সে যে সরকারই হোক। উন্নয়নের নিরিখে ভোটটা দেবো। আমাদের কর্মসংস্থান, আমাদের চাকরির জন্য আমরা ভোট দেবো। আমরা আমাদের আলোচনার আড্ডার একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ঝাড়গ্রাম কেমন বিধায়ক চায়, এখানে যারা আছেন তাদের থেকে খুব সংক্ষেপে জানতে চাইবো। আমাদের বিধায়ক তিনিই হবেন যিনি মাটি থেকে উঠে এসেছেন এবং ঝাড়গ্রামের মাটির গন্ধটা বোঝেন। আমরা লোকাল লোক চাই। আমরা এখানে যিনি আসছেন, যিনি এখানে ক্যান্ডিডেট, অত্যন্ত ভালো লোক, সেই জন্যই তাকে চাই। শিক্ষিত বিধায়ক চাই, যার পেটে বিদ্যা আছে আর মাথায় বুদ্ধি আছে। মানুষের যা যা অসম্পূর্ণতা আছে সেগুলো যে বিধায়ক তুলে ধরতে পারবে আগামী 5 বছরে, সেই রকম বিধায়কই আমরা চাই। 2026 বিধানসভা নির্বাচনে এখানে আরও একটা কঠিন লড়াই, ত্রিমুখী লড়াইতে জঙ্গলমহলে ঝাড়গ্রাম এবার কোন দিকে তার রায় দেয় সে তো সময় বলবে। আমি পারাদীপ আজ নেতা নয় জনতা নিয়ে ছিলাম জঙ্গলমহলের ঝাড়গ্রামে। সেখানকার মানুষের মনের হদিশ নিলাম আমি পারাদীপ নেতা নয় জনতায়। দেখা হবে নতুন কোনো বিধানসভা ক্ষেত্রে, নতুন কোনো কেন্দ্রে।